গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 7th জানুয়ারি 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের, কোন শহরটি দেশের প্রথম সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে? দেশের প্রথম সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে হচ্ছে তোমার সুরাট, স্লাম ফ্রি সিটি। এই সুরাটকে আমরা হীরের শহর বলে জানি, ডায়মন্ড সিটি। তো এই সুরাট আমাদের দেশের প্রথম বস্তিমুক্ত শহর বা স্লাম ফ্রি সিটি হতে চলেছে। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন বস্তি এলাকাগুলো সরিয়ে সেখানে বহুতল আবাসন তৈরি করছে এবং মূলত কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আছে না, এবং রাজ্য সরকারের হাউজিং পলিসি, এটাকে কাজে লাগিয়ে তারা হাজার হাজার পাকা বাড়ি তৈরি করছে যেখানে এই বস্তিকে কনভার্ট করবে আর কি। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের মান্থলি আর ইয়ারলি পিডিএফগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটা ভিজিট করে নিও। এরপরে আমাদের ছত্তিশগড়ে ভরামদেব করিডোর ডেভেলপমেন্ট প্রজেক্ট কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে? ভরামদেব করিডোর ডেভেলপমেন্ট প্রজেক্ট, স্বদেশ দর্শন প্রকল্প। ওকে, দেখো দেখে নাও এটা। এই ভরামদেব জায়গাটা ছত্তিশগড়ের তোমার হচ্ছে কবিরধাম জেলার বরামদেবে রয়েছে, মানে ছত্তিশগড়ের একটা জায়গা আর কি। আর এখানে তোমার ভরামদেব বলে একটা মন্দিরও থাকে, এটাও বলে দিই। এই ভরামদেব মন্দিরটা, এটাকে বলা হয় ছত্তিশগড়ের খাজুরাহো। এটা এক্সট্রা একটা স্ট্র্যাটেজিকে নোট করে নাও সবাই, ছত্তিশগড়ের খাজুরাহো বলা হয় এটাকে, কেমন? আচ্ছা, তো এই ভরামদেব করিডোর ডেভেলপমেন্ট প্রজেক্ট স্বদেশ দর্শন প্রকল্প 2.0 এর অধীনে অর্থায়ন করা হয়েছে, যেটাতে প্রায় 146 কোটি টাকা আনুমানিক ব্যয় করা হচ্ছে আর কি, খরচ করা হচ্ছে। এরা বারাণসীর কাশী বিশ্বনাথ করিডোরের মতো করে তৈরি হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ধর্মীয় পর্যটন আর আঞ্চলিক উন্নয়ন ক্ষমতা বৃদ্ধি করা। এই স্বদেশ দর্শন স্কিম 2.0 এটা হচ্ছে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের একটা পুনর্গঠিত কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত প্রকল্প, যার লক্ষ্য টেকসই আর দায়িত্বশীল পর্যটন কেন্দ্র গড়ে তোলা, যেটা দেশীয় পর্যটনকে উৎসাহিত করবে এবং আত্মনির্ভর ভারত আর ভোকাল ফর লোকাল এর ধারণাকে বাস্তবায়িত করবে। আর একটা কথা তোমাদের বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা জন্য কোর্স সাবজেক্ট ওয়াইজ বা এক্সাম ওয়াইজ চলছে। তোমরা চাইলে আমাদের সাথে জুড়তে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা তোমরা ডাউনলোড করে নাও এটা মানে গুগল প্লে থেকে। আর ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশান জানার থাকলে ওপরে যে নাম্বারটা তোমাদের দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। এবার ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তথ্য অনুযায়ী 2025 সালে ভারতের কোন রাজ্যে 55টা বাঘের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে? কোথায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে? দুরকমভাবেই এটা আসতে পারে। তো এখানে আমাদের উত্তর হবে মধ্যপ্রদেশ, NTCA। ঠিক আছে, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, NTCA এর ফুল ফর্ম। তো তার দেওয়া ডাটা অনুযায়ী মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘ মৃত্যুর ঘটনা ঘটেছে। 2025 সালে ভারতে 166টা বাঘের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে, মানে পুরো ভারতে টোটাল, যার মধ্যে মধ্যপ্রদেশে সব থেকে বেশি 55টা। এমনিতেই মধ্যপ্রদেশকে আমরা টাইগার স্টেট বলি, তো এখানেই বেশি সব থেকে বাঘ রয়েছে। তো খুব স্বাভাবিক বাঘের মৃত্যু এখানেই বেশি হয়তো হবে। 2014 সালে বাঘের সংখ্যা 308 থেকে বেড়ে 2022-এ 785 হয়েছিল। আর উচ্চ জনসংখ্যা ঘনত্বের কারণে আন্তঃপ্রজাতি প্রতিযোগিতা বেড়েছে। আর NTCA সম্পর্কে একটু বলে দিই, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, এটা পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটা সংবিধিবদ্ধ সংস্থা। বাঘের জনসংখ্যা, সংরক্ষণ প্রচেষ্টা এবং মৃত্যুর তথ্য পর্যবেক্ষণ করে। অন্যথায় প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রতিটা বাঘের মৃত্যুকে চোরাচালান ঘটনা হিসেবে বিবেচনা করে। এবারে কোন প্রকল্পের অধীনে গুজরাট 5 লক্ষেরও বেশি আবাসিক ছাত্রদের উপর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে? 5 লাখ রেসিডেন্সিয়াল রুপটপস। দেখো এখানে PM সূর্যা ঘর মুফত বিজলি যোজনা, এই যোজনার আওতায় এটা করেছে। গুজরাট সোলার পাওয়ার সিস্টেম ইনস্টল করেছে 5 লাখ রেসিডেন্সিয়াল রুপটপে। গুজরাট রুপটপ সৌরশক্তি ইনস্টলে ভারতের শীর্ষ রাজ্য হয়ে গেছে, মানে এটা আমরা অলরেডি জানি, আগেও ছিল। টোটাল 1800
79 মেগাওয়াট ইনস্টলেশন হয়েছে আর কি। 5 লাখের বেশি রেসিডেন্সিয়াল সৌর সিস্টেম স্থাপন করা হয়েছে। 2027 সালের মার্চ পর্যন্ত গুজরাট লক্ষ্য নিয়েছে 1 মিলিয়ন রেসিডেন্সিয়াল সৌর সিস্টেম, যেটা এখনো পর্যন্ত মাত্র 50% করেছে। পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা, এটা এই ইনিশিয়েটিভের আন্ডারে এটা করছে গুজরাট। এটা ভারত সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, যেটার লক্ষ্য সাধারণ মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা এবং সৌরশক্তির ব্যবহার বাড়ানো। ভারতের 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করাটাই হচ্ছে এই যোজনার লক্ষ্য। সরকার বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য সরকার সরাসরি মানুষকে ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের ভর্তুকি প্রদান করছে। বাড়তি বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে পরিবারগুলো বছরে অতিরিক্ত আয় করতে পারবে। এই প্রকল্পের জন্য সরকার প্রায় 75,000 কোটি টাকা বেশি বরাদ্দ করছে। সানরাইজ ফেস্টিভ্যাল 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার আনজাওতে। অরুণাচল প্রদেশের আনজাও জেলার ডং গ্রামে ভারতের সবচেয়ে আগে সূর্য দেখা যায়। এখানেই 2026 সালের প্রথম নতুন বছরের উৎসব পালিত হয়েছে। উৎসবের মূল মন্ত্র হচ্ছে ফার্স্ট টু রাইজ, ফার্স্ট টু সেলিব্রেট। সবার আগে জাগো, সবার আগে উৎসব করো। ডং গ্রামটা ভারত, চীন আর মায়ানমারের সংযোগস্থলে রয়েছে। এটা লোহিত নদী আর হিমালয়ের পাদদেশে এক অপূর্ব সুন্দর জায়গা। উৎসবের সিগনেচার ইভেন্ট হচ্ছে আলো প্রভাত ডান্স অফ দ্য ডন। এখানে স্থানীয় মেয়র এবং মিশমি উপজাতির ঐতিহ্যবাহী নাচ আর গান প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কবে চালু হয়? এটা চালু হয় 1 জানুয়ারি 2017-তে। এই প্রকল্পটা 1 জানুয়ারি 2017-তে স্টার্ট হয়েছিল। আর এটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যেটা আমাদের NFSA 2013-র আওতায় কাজ করে। ঠিক আছে, বর্তমানে এটা মিশন শক্তির অধীনে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য মহিলাদের আর্থিক ক্ষমতায়ন। আর্থিক সহায়তা যদি দেখা যায়, প্রথম সন্তানের জন্য 5,000 টাকা, দুটো কিস্তিতে, দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়। যদি দ্বিতীয় কন্যা সন্তান হয়, তবে সেক্ষেত্রে 6,000 টাকা এককালীন দেওয়া হয়। এখানে সাধারণ রাজ্যগুলোর ক্ষেত্রে কেন্দ্র 60% দেয়, রাজ্য দেয় 40%। আর উত্তর পূর্বাঞ্চল যেগুলো আছে আমাদের, উত্তর পূর্ব ভারতের আর কি, মানে নর্থ ইস্টার্ন স্টেট, সেক্ষেত্রে সেন্ট্রাল দেয় 90% আর রাজ্যগুলো দেয় 10%। ঠিক আছে, এই টাকাটা। এবারে চলে এসো, কোন মন্ত্রক 1 জানুয়ারি 2026-এ নতুন লোগো আর ম্যাসকট উন্মোচন করেছে? এটা করেছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। ওকে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, MOSPI। তো এই মন্ত্রকের প্রাতিষ্ঠানিক একটা পরিচয়, তাকে মডার্নাইজেশন করা, সাধারণ মানুষের কাছে পরিসংখ্যানকে আরও সহজভাবে পৌঁছে দেওয়া এবং জাতীয় উন্নয়নে তথ্যের গুরুত্ব বোঝানো। এটার উদ্দেশ্যেই করেছে এই লোগো চেঞ্জ। এই পরিবর্তনটা করেছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। ডাটা ফর ডেভেলপমেন্ট এটা থিম রেখেছে। অশোক চক্র একটা আছে, যেটা ট্রুটার গভর্নেন্সকে রিপ্রেজেন্ট করে। আর একটা তোমার রুপিয়া সিম্বল রয়েছে, যেটা ইকোনমিক প্ল্যানিংকে রিপ্রেজেন্ট করে। আর ম্যাসকটের নাম রাখা হয়েছে সাংখ্যিকি আর কি। ঠিক আছে, স্লোগানের যেটা স্লোগান রাখা হয়েছে উন্নয়নের জন্য তথ্য, ডাটা ফর ডেভেলপমেন্ট। ঠিক আছে, আর ডিজাইনে তোমার বিভিন্ন চিহ্ন রাখা হয়েছে, যেমন সমান চিহ্নটা রাখা হয়েছে সিগমা, তারপরে উপরের দিকে ওঠা একটা গ্রোথ বার ব্যবহার করা হয়েছে, যেটা দেশের ক্রমাগত উন্নতিকে বোঝায়। এছাড়া গেরুয়া, সাদা, সবুজ, গাঢ় নীল এই ধরনের রং ব্যবহার করা হয়েছে, যেগুলো যথাক্রমে স্থায়িত্ব, জ্ঞান এবং সত্যের প্রতীক। এই হচ্ছে সেই লোগো। এরপরে কানাড়া ব্যাংকের, মানে কানাড়া ব্যাংক আর কি, কানাড়া ব্যাংকের তোমার অন্তর্বর্তী এমডি এবং সিও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? হরদীপ সিং আউলিওয়ালিয়া কানাড়া ব্যাংকের তোমার হচ্ছে ইন্টারিম এমডি অ্যান্ড সিও হিসাবে নিযুক্ত হয়েছেন। সত্যনারায়ণ রাজুর জায়গাতে তিনি আসছেন, যার এমডি আর সিও হিসাবে কার্যকাল ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। কানাড়া ব্যাংক 1906 প্রতিষ্ঠিত হয়। আম্মেম্বল সুব্বা রাইপাই হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা। সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে। নেক্সট, টাটা মুম্বাই ম্যারাথন 2025-এর আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আন্দ্রে দি গ্রাসে। কানাডার বিখ্যাত স্প্রিন্টার এবং 7 বারের অলিম্পিক পদকজয়ী আন্দ্রে দি গ্রাস
2026-এর টাটা মুম্বাই ম্যারাথনের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। এটা টাটা মুম্বাই ম্যারাথনের 21তম আসর অর্থাৎ 21st এডিশন 18ই জানুয়ারি 2026-এ হবে। এটা একটা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গ্লোবাল লেভেল রেস। তারপর 2025 সালের ইফকো সাহিত্য সম্মান কাকে প্রদান করা হয়েছে? ইফকো সাহিত্য সম্মান প্রদান করা হয়েছে মৈত্রেয়ী পুষ্পাকে। ওকে, ইফকো সাহিত্য সম্মান যেটা, এটা হচ্ছে বিশিষ্ট হিন্দি সাহিত্যিক এই মৈত্রেয়ী পুষ্পাকে দেওয়া হয়েছে। গ্রামীণ সমাজ এবং কৃষিভিত্তিক বাস্তবতাকে তার লেখনীতে নিপুণভাবে ফুটিয়ে তোলার জন্য। তারপরে ইফকো তরুণ সাহিত্য পুরস্কার 2025, এটা কে পেয়েছেন? এটা পেয়েছেন অঙ্কিতা জৈন। ইফকো তরুণ সাহিত্য পুরস্কার 2025 অঙ্কিতা জৈন পেয়েছেন তার বই ও রে কিষান এটার জন্য। 2011 সাল থেকেই পুরস্কার দেওয়া হচ্ছে। 11 লক্ষ টাকা একটা দেওয়া হয়, মানে এর প্রাইজ মানি। আর এখানে মানে হচ্ছে তোমার একটা তার সাথে মানপত্র থাকে, সার্টিফিকেট থাকে, এটা মোমেন্টও থাকে। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড এটা দিয়ে থাকে। এমন হিন্দি সাহিত্যকে উৎসাহ দেওয়া যা ভারতের গ্রাম আর কৃষিজীবী মানুষকে আর কি উৎসাহিত করে, তার জন্যই পুরস্কার। দিল্লি পুলিশের চালু করা অপারেশন মিলাপ উদ্যোগটা প্রাথমিকভাবে নিম্নলিখিতদের মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? অপারেশন মিলাপ নিখোঁজ শিশুদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সাথে পুনরায় একত্রিত করার সাথে সম্পর্কিত। এটা দিল্লি পুলিশ এর অধীনে 1300 জনেরও বেশি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করেছে এই অপারেশন মিলাপ, যেটা নিউজে রয়েছে রিসেন্টলি। তো এর লক্ষ্য হচ্ছে নিখোঁজ শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, মোট কথা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই আমরা। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? এটা হয়ে যাবে কর্ণাটক। আর কত সালে প্রথম শিখ যুদ্ধ সংগঠিত হয়েছিল? এটা হয়ে যাবে তোমার 1845 সালের 11ই ডিসেম্বর থেকে 1846 সালের 9ই মার্চ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেছিলেন আর অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 জানুয়ারি 2025 কোয়েশ্চেন্স কী ছিল? উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব কে? অনু গর্গ উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব। কোন দেশ প্রথম সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে? ইসরায়েল। কোন সংস্থা শ্রীহরিকোটায় তৃতীয় লঞ্চপ্যাড তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে? ইসরো। কোন রাজ্য গ্রিন টু গোল্ড উদ্যোগের অধীনে নিয়ন্ত্রিত শিল্প হেম্প চাষ শুরু করেছে? হিমাচল প্রদেশ। অ্যান্টি টেরর কনফারেন্স 2025 কে উদ্বোধন করেছেন? অমিত শাহ। রাজস্থানের কোন জেলায় বিবাহিত মহিলাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে? জালোর। শ্রী বাবা হরিবল্লভ সঙ্গীত সম্মেলন কি জন্য বিখ্যাত? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। ভারতের সবচেয়ে বড় বৃত্তাকার পাথরের গোলক ধাঁধা মানে স্টোন ল্যাবিরিন্থ কোথায় আবিষ্কৃত হয়েছে? মহারাষ্ট্র। গোদাবরী মোহনায় কোন গুরুত্বপূর্ণ অভয়ারণ্য অন্তর্ভুক্ত? করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। ডেডিকেটেড কিশমিশ গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে কোথায়? সাংলি। কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? জাপান। তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আগের দিনেরগুলো রিভিশন সমেত। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য। আর যে কোনো এক্সামের জন্য আমাদের কাছে প্রিপারেশান নিতে চাইলে আমাদের অফিসিয়াল অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তোমরা ডাউনলোড করে নাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে বা গুগল প্লে স্টোরে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা সার্চ করে দেখো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওটা ডাউনলোড করে নাও। আর এছাড়াও কিছু কোয়ারিজ থাকলে, জিজ্ঞাসা করার থাকলে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।